123 বছর আগে মুর্শিদাবাদের ইতিহাস লিখেছিলেন নিখিলনাথ রায়। সেখানে তিনি লিখছেন, মুর্শিদাবাদের সহিত বাঙালির জাতীয় উন্নতিরও ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়, কিন্তু ওয়াকফ বিক্ষোভ ঘিরে যে ছবিটা আজকের মুর্শিদাবাদে উঠে আসছে সেটা একদিকে লজ্জার আর একদিকে উদ্বেগে। সেই অশান্তির আঁচ পুরোপুরি নেভার আগেই এবার অশান্তি ছড়ালো ভাঙড়েও। সেই সমস্ত কিছু নিয়ে প্রথম প্রশ্ন। এখনো পুরোপুরি নেভেনি মুর্শিদাবাদের আগুন। এই আবহে ওয়াকফ বিক্ষোভে অগ্নিগর্ভ হলো ভাঙড়। ভেঙে তছনছ পুলিশের গাড়ি, পরপর মোটরবাইকে আগুন। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, এই হিংস্র তাণ্ডবের মোকাবিলায় কেন বারবার ব্যর্থ পুলিশ? দ্বিতীয় প্রশ্ন। যেন উদ্বাস্তু যন্ত্রণার ছবি ফিরল 2025-এর বাংলায়। লুটপাট হামলায় খাঁ করছে গ্রাম। প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে বাড়ি ছাড়লেন মুর্শিদাবাদের শয় শয় মানুষ। কেউ পালালেন মালদায়, কেউ গেলেন ঝাড়খণ্ডে। এই মানুষগুলোর বাস্তুচ্যুত হওয়ার দায় কেন নেবে না প্রশাসন? তৃতীয় প্রশ্ন। কেউ অন্তঃসত্ত্বা, কারু কোলে সদ্যজাত। মালদার ত্রাণ শিবিরে দিন কাটছে মুর্শিদাবাদের সব হারানো মানুষগুলো। কেউ আবার নতুন করে হামলার আশঙ্কায় বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মুর্শিদাবাদে। জঙ্গিপুরের ঘটনার দিনই পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে আজকের পরিস্থিতিকে এড়ানো যেত না। চতুর্থ প্রশ্ন। বিএসএফ এর একাংশের মদতে ঢুকেছে হামলাকারীরা, অভিযোগ শাসক দলে। অথচ হাইকোর্টের রায়ের আগেই জেলা প্রশাসনের অনুরোধে মুর্শিদাবাদে মোতায়েন করা হয় বিএসএফকে। কেন কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছে শাসক দল? পঞ্চম প্রশ্ন। মুর্শিদাবাদে অশান্তির জন্য দল দায়ী করেছে বিএসএফকে, অথচ জেলারই এক তৃণমূল সাংসদ ও 2 তৃণমূল বিধায়ক সরাসরি প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে। রাজনৈতিক সদিচ্ছের অভাব নাকি অদক্ষতা? কেন বারবার ব্যর্থ হচ্ছে পুলিশ? তবে শুরুতেই দেখাবো মুর্শিদাবাদে অশান্তির আগুন পুরোপুরি নেভেনি। এই আবহে ওয়াকফ বিক্ষোভে আজ অশান্ত হলো ভাঙড়। দেখুন। মুর্শিদাবাদে অশান্তির আগুন পুরোপুরি নেভার আগেই এবার অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে ফের তপ্ত বাংলার মাটি। জ্বালিয়ে দেওয়া হলো পুলিশের মোটর বাইক, ভেঙে চুরমার করে দেওয়া হলো পুলিশের গাড়ি, উল্টে দেওয়া হলো প্রিজন ভ্যান। তেলের যে ট্যাঙ্ক, গাড়ির যে তেলের ট্যাঙ্ক, সেখানেও কিন্তু একের পর এক ইট ছড়া হয়েছে। তেলের ট্যাঙ্কটি যাতে ফুটো হয়ে যায় সেই জন্য কিন্তু তেলের ট্যাঙ্কটিকে চেষ্টা করা হয়েছে এখান থেকে যাতে ফুটো করে দেওয়া যায়, এবং তারপর হয়তো অগ্নিসংযোগেরও পরিকল্পনা থেকে থাকতে পারে। মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরও লালবাজারের অধীনস্থ ভাঙড়ে পরিস্থিতি এমন হতে পারে তা আগে ভাগে আঁচ করতে কিংবা নিয়ন্ত্রণে ব্যর্থ হলো কলকাতা পুলিশ। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইট, এবং সেই রাস্তার উপরে ইট পড়ে রয়েছে, এবং তৃপ্তকে আরো একবার ছবিটা দেখাতে বলবো, চারিদিকে ইট, অর্থাৎ ইট বৃষ্টি হয়েছে। প্রশাসন দাবি করছে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অথচ সেই শামশেরগঞ্জের জাফরাবাদেই ফের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠল। পুলিশ আধিকারিকরা সবাই দাবি করছেন শান্ত রয়েছে শামশেরগঞ্জ, কিন্তু জাফরাবাদে তার অন্য চিত্র। এখনো জাফরাবাদের যে ধ্বংসাবশেষ রয়েছে, কিন্তু মানুষের মধ্যে থেকে আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটেনি। আতঙ্কে আমার বাড়িতে ছিনতাই করেছে গত পরশুদিন, আমার মোটরসাইকেল বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে। বিএসএফ কে থামিয়ে দিয়েছে থানার পুলিশ থামিয়ে দিচ্ছে। কেন থামাবে? কার উপর ভরসা করবো আমরা? একদিকে পুলিশ প্রতিশ্রুতি দিচ্ছে দোষীদের কড়া শাস্তি দেওয়ার, অন্যদিকে মুর্শিদাবাদের ভিটে মাটি ছাড়াদের আতঙ্ক, ভয়, দুর্দশার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপি। কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্তু হয়েছে। পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড। নো ম্যাটার, যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে বাড়িতে ঢুকিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এদিন সেখানেই যান মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায়। 4-5 ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার। এ দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। মুর্শিদাবাদে কিছু বলার নেই, পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। এই আবহেই সোমবার কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্ররোচিত হবেন না। প্ররোচনার সময়
যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। বাংলার জন্য শুধু নয়, দেশের জন্য বিপজ্জনক, এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদের জাফরাবাদ হোক কিংবা ভাঙড়ের সোনপুর, প্রশাসনের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন। রাজীব চৌধুরী, আবির দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে প্রাণের ভয়ে এক কাপড়ে বাপ ঠাকুরদার ভিটে মাটি ছাড়তে বাধ্য হওয়া অসহায় মানুষের স্রোত আছড়ে পড়ছে পাশের জেলায়, আর অন্যদিকে নতুন করে জ্বলতে থাকা অশান্তির আগুন। একদিকে নিজের জেলায় নিজের বাড়ি থেকে উৎখাত হওয়ার যন্ত্রণা, নিজের রাজ্যেই উদ্বাস্তু হওয়ার অভিশাপ, আর অন্যদিকে প্রশাসনের দাবি যে সব কুছ কন্ট্রোল মে হ্যাঁ, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সব কিছু যে নিয়ন্ত্রণে নেই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভাঙড়। ভাঙচুরের অভিঘাতে উল্টে পড়ে আছে প্রিজন ভ্যান, পরপর হিংসার আগুনে পুড়ে খাক হচ্ছে পুলিশের অন্তত 4টে মোটর বাইক। প্রথম দিন থেকে এই অনুষ্ঠানে আমরা প্রশ্ন তুলেছি, কেন প্রথম দিনই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মঙ্গলবার থেকে ধিকি ধিকি আগুন কেন দাবানলের চেহারা নিতে পারল শনিবারে এসে? আমার প্রথম বক্তা গত সপ্তাহে এই অনুষ্ঠানে এসে কেন কসবায় পুলিশের অতি সক্রিয়তা মুর্শিদাবাদে একেবারে নিষ্ক্রিয়তার চেহারা নেয়, কোন স্বার্থে নেয়, কাদের জন্য নেয়, তার ব্যাখ্যা দিয়েছিলেন। আজ এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে প্রথমে তার ব্যাখ্যা শুনবো। প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম। পুলিশের লোকদের আইন অনুসারে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করা উচিত, কিন্তু পুলিশ সেটা না করে শাসক দলকে সন্তুষ্ট করার জন্য শাসক দলের নেতাদের কথা শুনে পক্ষপাত দুষ্টভাবে কাজ করছেন, এবং তার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মুর্শিদাবাদের উত্তরাংশে যে ঘটনা ঘটেছিল, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, ভাঙচুর হয়েছিল, তারপর পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল, তারপরে রাজ্যের এক মন্ত্রীকে আপনারা কি বলতে শোনেননি যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করে আন্দোলনে যা হয়েছে তার জন্য সন্তোষ প্রকাশ করা হয়েছে? যদি ধরে নেওয়া যায় যে তিনি মিথ্যে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী এরকম বলেননি, তাহলে সেই মন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? এই জন্যেই যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে এটা বলা হয়েছে, আর মুখ্যমন্ত্রীর অফিস থেকে এটা বলার অর্থ যে ওখানে যা ঘটেছে সেটাতে মুখ্যমন্ত্রীর অন্তত অনুমোদন ছিল। তো এই অনুমোদন যদি থাকে এবং অপরাধীদের হাতে, বিশেষ করে সেই অপরাধীদের হাতে যারা শাসক দলে আশ্রয় আছে, তাদের হাতে বেআইনি বন্দুক, গুলি, বোমা যে যথেষ্ট পরিমাণে আছে, এর আগে বারবার সেটা দেখা গিয়েছে, কলকাতাতে বারবার আগ্নেয়াস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে লোক ধরা পড়েছে। ফলে এদেরকে ভোটের সময় রাজনৈতিক দলগুলি ব্যবহার করবে, কিন্তু তার মানে এই নয় যে অন্য সময় তাদেরকে। আপনি বলছেন ব্যবহার করবে, আপনার কি মনে হয় যে এখনো তারা যে কাজটা করছে সেটা কি সেই নিয়ন্ত্রণের, ব্যবহার করাও যদি নিয়ন্ত্রণ ধরি, সেই নিয়ন্ত্রণের বাইরে তারা বেরিয়ে গেছে? না, আমি এখনো মনে করি না। কারণ পুলিশ যদি চায়, মানে শাসক দল যদি না চায়, পুলিশ যদি না চায়, কোনো দাঙ্গা কয়েক ঘন্টার বেশি থাকতে পারে না। এই যে জাফরাবাদে আজকে যেটা হয়েছে, আপনি তো এক্ষুনি প্রতিক্রিয়া দেখালেন যে বিএসএফকে পুলিশের লোকেরা থামিয়ে দিয়েছে। এটা কি? এটা মানুষ বলছে, আমি বলছি না। তাই এটা কি প্রকাশ করে? যে বিএসএফ কাজ করতে পারছে না স্থানীয় পুলিশের বাধার ফলে। আপনি এটা খেয়াল করুন। আপনি ভাঙড়ে আসুন, ভাঙড়ে আপনারা আজকে কিন্তু প্রচার করেছেন যে ওখানে শাসক দলের এক নেতা যখন এসেছেন, পুলিশের লোকেরা তার অনুগত সৈনিকের মতো কিভাবে তার সঙ্গে কথা বলছিল, এবং তিনি যে সভা করবেন বলেছিলেন সেখানে যাবেন কিনা জিজ্ঞেস করছিলেন। অর্থাৎ শাসক দল সভা করছে একই বিষয় নিয়ে। তাহলে বিরোধী দলের কোনো লোক সভা করতে গেলে সেখানে পুলিশের লোকেরা বাধা দিচ্ছে কেন? আর যদি বাধা দেয় তাহলে যে তার প্রত্যাঘাত আসবে তার জন্যে তারা প্রস্তুত থাকছে না কেন? থাকছে না তা নয়, আমার ধারণা রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী এবং নেতারা এটা দেখাতে চাইছেন যে এ রাজ্যের লোক ওয়াকআপ
সংশোধনী বিলের কতটা বিপক্ষে, তারা কতটা ভাঙচুর করছে, কতটা গাড়ি পোড়াচ্ছে, কতটা পুলিশের গাড়িতেও আগুন লাগাচ্ছে। অর্থাৎ এরা যে বিরুদ্ধে আন্দোলন করছে এটা দেখানোর জন্য পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়ে এটা করানো হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। মারাত্মক অভিযোগ তুললেন নজরুল ইসলাম, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে, প্লেইং টু দ্য গ্যালারি। আমি ঠিক এইখানে আজকে ভাঙড়ে ব্যাখ্যা আপনার নিঃসন্দেহে ব্যক্তিগত মত, কিন্তু পরিষ্কার আজকে ভাঙড়ে যে ছবিটা উঠে এলো সেটা অত্যন্ত উদ্বেগের। আপনাদের খেয়াল থাকবে এই ভাঙড়কে, সে নিয়ে অনেক ঠাট্টা ইয়ার্কি সোশ্যাল মিডিয়ায় চলেছে যে ভাঙড়ও কলকাতা পুলিশের আন্ডারে, কিন্তু বিশেষ কারণে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনস্থ করা হয়। আমি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আজকে ভাঙড়ে অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত আশঙ্কার যে ছবিটা উঠে এলো তাই নিয়ে দ্বিতীয় প্রতিবেদন। ওয়াকফ বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। তার মধ্যেই অশান্তির আগুন জ্বলল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনপুরে। জঙ্গিপুর আমতলার মতো ভাঙড়েও হিংসাত্মক চেহারা নিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। দফায় দফায় সংঘর্ষ, তাতে কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজার রীতিমতো উত্তপ্ত। পুলিশের 5-5টি বাইকে অগ্নিসংযোগ করা হলো, প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তার উপর ফেলে দেওয়া হলো, ইট বৃষ্টি হয়েছে। ভাঙড়ের সোনপুরে রাস্তার উপর আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে, উল্টে দেওয়া হয় পুলিশের ভ্যান। নির্বিচারে চলে দুষ্কৃতিরাজ। পুলিশকে বলে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিরোধী কোনো আন্দোলনকে রুখতে হবে। মোটরসাইকেলগুলো আগুন লাগিয়ে দিল, পুলিশের গাড়িতে আগুন লাগালো, তারা কি ঠিক কাজ করলো? প্রকারান্তরে শাসক দলের লোকদের দিয়ে একটা কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করা হলো, এই কোয়েশ্চেনটা তো উঠবেই। প্রশাসন, পুলিশ, সিদ্দিকুল্লাহ হলে একরকম, নওশাদ সিদ্দিকী হলে আরেক রকম। পুলিশের 5টি মোটর বাইকে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন জখমও হন। এরা গন্ডগোল করতে চাইছে, আমরা তো বলছি যে এ রাজ্যে বিজেপি চাইছে গন্ডগোল, সিপিএম চাইছে গন্ডগোল, কংগ্রেসের একাংশ চাইছে গন্ডগোল, আইএসএফ ওদের সঙ্গে আছে, তো এরা তো এইগুলো নিয়ে ইস্যু করছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হচ্ছিল ভাঙড়। কলকাতার রামলীলা পার্কে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সভায় যোগ দিতে ভাঙড় মিনাকা থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী সমর্থকরা। বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসন্তী হাইওয়ের ওপরে বিশাল সংখ্যক আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু যাচ্ছিলেন মিছিলে। কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন এবং ইস্ট ডিভিশনের বিশাল সংখ্যক পুলিশ তাদেরকে কিন্তু এখানে আটকে দেয়, গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পারদ চড়তে শুরু করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। আজকে কলকাতায় একটা বড় মিছিল হয়েছে, সেই মিছিলটাকে চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস একটা চক্রান্ত হতে পারে। এই ভাঙড়ে বিভিন্ন অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, প্রচুর মানুষ ইনজুরি করা হয়েছে, সম্পূর্ণ আইএসএফ এর মদতে, নওশাদ সিদ্দিকীর মদতে হয়েছে। কিন্তু সময়টা বদলেছে। ভাঙড়ের মাটিতে আগুন জ্বালাতে গেলে সেই আগুনে তুমি নিজে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। পুলিশের বাধায় বিক্ষোভকারীদের ফিরে যেতে হয়, কিন্তু বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ভাঙড়ে। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের সোনপুর বাজার এলাকা। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ভাঙড়ে স্থান মাহাত্ম্য কারুর অজানা নয়। আমি দুটো ছোট্ট ছোট্ট অংশ স্বয়ং মুখ্যমন্ত্রীর দেখাবো। 2017 সালের 2রা জুন প্রশাসনিক বৈঠকে এই ভাঙড় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। এই জেলায় অনেক বোমটম তৈরি হয়। ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে। কয়েকটা বাড়িতে এখনো কি অরিজিৎ, এম আই কারেক্ট? সুরজিৎ, এম আই কারেক্ট? ভদ্রতা করে আমরা কিছু করছি না। বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে। এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ বোমা আর আর্মস নিয়ে খেলতে দেবো না। ক্যানিংয়ের ওদিকেও মাঝে মাঝে ডাকাতি হয় এবং এইসব কারবার হয়। পুলিশকে কিন্তু আরও অ্যাক্টিভ হতে হবে, এফেক্টিভ হতে হবে। ক্রাইম ইজ ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস আর ক্রিমিনালস। এক্ষেত্রে কোনো
মুখ দেখা দেখি মুখ শেখাশুকির ব্যাপার হবে না। কেউ কেউ একটু বেশি বাড়াবাড়ি করছে। এবং আরেকটা কথা হচ্ছে, কোনো দাঙ্গাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ দাঙ্গা করে, আমি আবার বলি, ভালো করে দুপক্ষকে পিটিয়ে দাও, যাতে জীবনে আর দাঙ্গা করতে না আসে। আমি বলছি এইটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 2017 সালে, তখন যদি ভদ্রতা না করে, ওনার তো নলেজে আছে, অর্থাৎ তখন 2017-এ মুখ্যমন্ত্রী সম্যক পরিস্থিতিটা নিয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। সেইখানে তখন যদি ব্যবস্থা নেওয়া হতো, 2025-এ এই আজকের দিন এইভাবে তাঁরই বাহিনী, এই রাজ্যের বাহিনী, শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশের পরপর গাড়ি পড়ে আছে আর পরপর বাইক জ্বলছে, এই ছবি আমাদের দেখতে হয় নাকি? আচ্ছা, এখান থেকে কি হলো? 2023-এর পঞ্চায়েত ভোটে চোখে আঙুল দিয়ে ভাঙড় কি জায়গা, আবার বলছি স্থান মাহাত্ম্য, একেবারে পরিষ্কার হয়ে গেল ভাঙড়ে কি হয়। 3 দিন ধরে প্রায় মহাভারতের কুরুক্ষেত্রের মতো অশান্তি চলল দফায় দফায়। মানে নির্বাচনের দিন ঘোষণার আগে থেকে দিন ঘোষণার পর যদি আমি একটা টাইম লাইনের একটা অংশ ধরি আর একটা যদি নির্বাচন উত্তর ধরি, তাহলে 7 জন মানুষকে শুধু ভাঙড়ে খুন হতে হয়েছে। 7 জন মানুষকে, 7 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। আচ্ছা, এই প্রেক্ষিতে 2024 সালের জানুয়ারি মাসে 8ই জানুয়ারি কলকাতা পুলিশের আওতায় চলে এলো ভাঙড়। ভাবুন, কলকাতার মধ্যে ভাঙড় চলে এলো কেন? যে তার ল অ্যান্ড অর্ডারটা আরও মজবুত হবে বলে। সেই দিন মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন, ভাঙড় নিয়ে কতটা সচেতন তার প্রশাসন এবং মুখ্যমন্ত্রী, দেখুন। কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশন, ভাঙড় ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো। এবং আমি বলবো খেয়াদা 1 আর খেয়াদা 2টাকেও এর সাথে নিয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এগুলো যাতে সুযোগ না পায়। 2024-এর 8ই জানুয়ারি কাট টু 2025-এর 14ই এপ্রিল। সেই 14ই এপ্রিল আজকে সকাল থেকে নওশাদ সিদ্দিকীর মিছিল, এত পুলিশ, এত ব্যারিকেড, জেলা পুলিশ নেই, কলকাতা পুলিশের অধীনে ভাঙড়, এত কিছুর পর আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, তারপরে ঠিক 2টো প্রশ্ন আসে আমার পরের বক্তার জন্য, অর্ণবের জন্য। খুব স্পষ্ট 2টো প্রশ্ন, যে কারণটা কি? প্রশাসনিক সদিচ্ছের অভাব নাকি অদক্ষতা? যেখানে মুখ্যমন্ত্রী 2017 সালে ভাঙড়ের পরিস্থিতি বলছেন, সেই পরিস্থিতির সঙ্গে 2025 সালে আজকের পরিস্থিতি যদি মিলে যায়, তাহলে একটাই বটম লাইন হয়, পুলিশ কাজ করেনি নাকি কাজ করতে দেয়া হয়নি। অর্ণবের সময় শুরু। সুমনদা, গত মঙ্গলবার থেকে আরম্ভ করে এই আগুন আর ধ্বংসের যে ছবি আমরা দেখছি, আমার দেখতে দেখতে প্রথমেই যেটা মনে পড়ছিল সেটা হচ্ছে নবারুণ ভট্টাচার্যের যে লেখা সে বিখ্যাত অনুবাদ নাটক যারা আগুন লাগায়, এবং সেটা পরিচালনা করেছিলেন সুমন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য একটা বড় অংশ অভিনয় করেছিলেন। এবং আগুন যারা লাগায় তারা দাঙ্গাবাজ, তাদের কোনো দল হয় না, তাদের কোনো মত হয় না, তাদের কোনো সম্প্রদায় হয় না। এবং এটা সত্যি কথা যে শামশেরগঞ্জে বা মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে আমরা ইনিশিয়ালি পুলিশকে আমরা দেখেছি যে যথেষ্ট সক্রিয়তা বা যথেষ্ট সচেষ্টতা আমরা প্রথম দিকে দেখতে পাইনি। কিন্তু আবার একই সঙ্গে গতকাল থেকে আমরা একের পর এক ছবি দেখছি যেখানে পুলিশই কিন্তু আবার এই 2 সম্প্রদায়ের মানুষকে পাশাপাশি বসিয়ে সম্প্রীতির মিটিং হচ্ছে, সেটাও কিন্তু পুলিশই করেছে। আজকে ভাঙড়ে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি সক্রিয় পুলিশ এখানে। এটা ঠিক কথা যে ভাঙড়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু পুলিশ ব্যাপকভাবে ওখানে লাঠিচার্জ করছে, এই ছবিও কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পেয়েছি। সুতরাং পুলিশ যে একেবারে তার মানে প্রাথমিকভাবে পুলিশ যে তার খানিকটা দুর্বলতার জায়গা যদি থেকেও থাকে, অবশেষে কিন্তু 3-4 দিনের মধ্যে পুলিশ কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এর পাশাপাশি সুমনদা এটাও কিন্তু মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে ধরুন এই ধরনের সাম্প্রদায়িক টেনশন তৈরি হওয়া বা এই ধরনের সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি হওয়ার মধ্যে দিয়ে লাভটা কাদের হয়? আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় যারা প্রধান বিরোধী দল, তারা তাদের যে অফিসিয়াল হ্যাঙ্গেল, সেই অফিসিয়াল হ্যাঙ্গেল থেকে এই জিনিসটা পোস্ট করছেন। 9টা ছবি, 9টা এরকম দাঙ্গার ছবি, প্রত্যেকটাই হচ্ছে ফেক, এবং প্রত্যেকটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, কোনোটা ম্যাঙ্গালোর, কোনোটা আসাম, কোনোটা লখনৌ। এবং কলকাতা পুলিশের তরফ থেকে ফ্যাক্ট চেক করে ঠিক তার পাশাপাশি দেখিয়ে দেওয়া হয়েছে 2টি ছবিকে। এখন তো ফ্যাক্ট চেকের অ্যাপ পাওয়া যায়, অনায়াসেই দেখিয়ে দেওয়া যায় যে এই জিনিসটাকে নিয়ে কি করা হচ্ছে। আমরা দেখলাম যে একজন প্রাক্তন বিজেপি সাংসদ
তিনি বললেন যে বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে আমরা হিন্দু ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে মুর্শিদাবাদ ফাঁকা করে দেবো। আমি বলছি যে যদি রাজ্য সরকারের তরফ থেকে যখন কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে আমরা তো অবশ্যই নিন্দা করছি, আমরা তো অবশ্যই সেখানে বিরুদ্ধে বলছি, কিন্তু ঘটলো তো অন্য থেকে উল্টো ঘটলো। তুমি আমি শুনিনি বিজেপি কোন নেতা বলেছেন, যেটা বলেছেন তার তো ঠিক উল্টো ঘটলো। না না, উল্টো ঘটলো মানে কি, মানে এই যে কথাকে তিনি বলছেন এটা তো ইকুয়ালি প্রভোকেটিং, মানে তারা তিনি ইকুয়ালি প্রভোকেটিং, কিন্তু বটম লাইন কি হলো, শয়ে শয়ে মানুষকে নিজের ভিটে মাটি ছাড়তে হলো। রাজ্য যে ছবি তুমি আমি আমাদের জ্ঞানে কোনোদিন দেখিনি। না, একদমই তাই। আমি বলছি যে অংশটা এখান থেকে চলে যাচ্ছে তার পাশাপাশি ধরুন 3 জন মারা গিয়েছেন, 4 জন আহত হয়েছেন, 2 জন তার মধ্যে হিন্দু, কিন্তু মুসলিমের গায়েও কিন্তু আঘাত লেগেছে। আমি বলছি এরকম না, একটি ছেলে অবশ্যই দাঙ্গায় সাধারণ মানুষের সবথেকে ক্ষতি হয়, হিন্দু মুসলমান নির্বিশেষে, কিন্তু ইস্যুটা তা নয়। বাড়ি ছাড়া হলো কারা? যে অভিযোগটা বারবার করে আসছে সেটা হচ্ছে যে ওইখানে বাইরের রাজ্য থেকে বহিরাগত ঢোকানো হচ্ছে কিনা। ওই যে ওখানকার যে স্টাইল বাজার ভাঙাচোরা হয়েছে, সেই ভাঙচুরের সময় ওখানকার লোকাল লোক বলছেন যে যারা ভাঙচুর করেছে তারা বহিরাগত। ঠিক, কিন্তু আমি চিনতে পারছি না মুর্শিদাবাদে পুলিশ বলে কোনো বস্তু নেই। বাইরের রাজ্য থেকে এইরকম একটা জায়গায় লোক ঢুকলো, পুলিশ বসে দাঁড়িয়ে দেখলো। মুর্শিদাবাদে এখানে পুলিশ যেখানে ঢুকছে বলছে পূর্ব পশ্চিম দুদিক থেকে লোক ঢুকছে, অর্থাৎ কিনা এখানে একেবারে মানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে পঞ্চায়েতে সবকটা স্তরে তৃণমূল, বিধায়ক তৃণমূল, সবকটা বিধানসভার সাংসদ তৃণমূল। বলছি সুমনদা, এখানে যে এই জায়গাকে যখন এই ধরনের দাঙ্গা হয় বা এত বড় একটা চেহারা যখন নেয়, তখন সেইখানে তো সমস্ত পক্ষকেই ইকুয়ালি দায়িত্ববান হওয়া দরকার। সেখানে একটা কোনো কথা, একটা কোনো উস্কানি বা একটা কোনো এমন কোনো কথা যদি আসে যে কথাটা আরো বেশি করে ঘৃতাহুতি দিতে পারে আগুনে, সেটা কিন্তু আমাদের সমস্ত সময় সচেতন থাকা দরকার। আমার এটা মানতে অসুবিধা নেই, কিন্তু আমি বলছি যে সমস্ত পক্ষকে দায়িত্ববান হওয়া উচিত। আমাদের পুলিশ প্রশাসন, যাদের মূল দায়িত্ব সাধারণ মানুষের জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান সবার প্রাণ এবং সম্পত্তির রক্ষা, তারা কতটা দায়িত্ববান এই প্রশ্ন কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে যে কটা বললাম রাজনৈতিক সবকটা স্তরে, ওখানে তৃণমূল বিধায়ক, তৃণমূল সাংসদ প্রত্যেকে বলছেন যে পুলিশ ব্যর্থ। ধন্যবাদ অন্তত অর্ণবকে যে যথেষ্ট সক্রিয়তা দেখায়নি, নরম করে হলেও পুলিশ বাহিনী এবং প্রশাসনের ভূমিকা নিয়ে অর্ণবও আঙুল তুলেছে। কিন্তু এইখানে ওয়েস্ট বেঙ্গল ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, তিনি পুলিশের ভূমিকা নিয়ে কি বলছেন আসুন একবার দেখিনি তো। আমরা লক্ষ্য করলাম মুরারাই থেকে ওই সাইডে যে গ্রামগুলো আছে, 2-4টে মুসলিম গ্রাম, সেখান থেকে একটা যুবক ছেলেদের একটা গ্রুপ, প্রায় 1-2 হাজার ছেলে, তারা এই স্লোগান দিতে দিতে এসে ওই এনএইচে বসে গেল। মানে এমন একটা ব্যাপার, কোথাও কিছু হলে শুনলে তারা চলে যাচ্ছে। আরো সতর্কতা হওয়া দরকার ছিল, যারা আইবিডিআইবি বা গোয়েন্দা বিভাগ আছে তাদেরও একটা রিপোর্ট থাকা দরকার ছিল। যখন একটা ট্রেন্ড চলছে, সঙ্গে সঙ্গে ব্যাপারটা প্রশাসন, জনপ্রতিনিধি, সোশ্যাল সামাজিক যে সংগঠন সব মিলিয়ে একটা অ্যাকশন প্ল্যান দরকার ছিল, কিন্তু এটাকে ক্যাজুয়ালি নেওয়াতে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এটা ঠিক যে ওই মঙ্গলবারের পরের ঘটনার পর থেকে স্ট্রিক্টলি নেওয়া দরকার ছিল। প্রশাসনকে আরো অ্যালার্ট হতে হতো। ডিআইবি দপ্তর যারা গোয়েন্দা কি করছিল, ওটা আরো অ্যালার্ট হওয়া দরকার ছিল। আমার পরিষ্কার প্রশ্ন, ইমাম সাহেব যা বলছেন, যদি বীরভূমের মুরারই থেকে ঢোকে, এটা তো অন্য রাজ্য, ভিন রাজ্য নয়, ভিন জেলা, কাদের দেখার কথা? এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন। আমি আবার একবার ভাঙড়ের প্রসঙ্গে আসব, তার কারণ অরাজকতা পাল্লা দিয়ে সমান্তরালভাবে জেলায় জেলায় ছড়াচ্ছে। আমি ভাঙড়ের কথায় পরের প্রতিবেদন আসবো, তারপর বহু প্রশ্ন তুলেছেন অর্ণব, কেয়া তার জবাব দেবে, কিন্তু তার আগে আজকের ভাঙড় দেখুন। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জলঙ্গির পর এবার আগুন জ্বলল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। কলকাতার একেবারে উপকণ্ঠে মাত্র 34 কিলোমিটার দূরে সোনপুরে আক্রান্ত হলো পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হলো পুলিশের একের পর এক বাইকে। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিল দুষ্কৃতীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করতে ইট ছোড়াই হয়েছে, বিভিন্ন জায়গায় ইট ছোড়ার দাগ রয়েছে। শুধু তাই নয়, যে তেলের যে ট্যাঙ্ক থাকে গাড়ির তলায়, সেই তেলের ট্যাঙ্ক কিন্তু ফুটো করবার একটা চেষ্টা হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু তেল চুয়ে চুয়ে পড়েছে। অর্থাৎ কোনোভাবে পুলিশের এই গাড়ি, সেটা কি তাহলে অগ্নিসংযোগ করবার একটা পরিকল্পনা ছিল, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এই ঘটনা ঘিরে ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তার কারণ, ওয়াকফ বিরোধী আইনের প্রতিবাদ থেকে অশান্তি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার জ্বলন্ত প্রমাণ মুর্শিদাবাদ। তার ওপর ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সোমবার আইএসএফ এর সভা ছিল কলকাতার রামলীলা পার্কে।
সেখানে যাওয়ার জন্যই ভাঙড় মিনাখা থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী সমর্থকরা। তখন বৈরামপুরে তাদের আটকায় পুলিশ। তখনই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছিল ভাঙড়ে। কিন্তু তারপরও পুলিশ কেন আঁচ করতে পারল না যে পরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে? সকালের উত্তেজনার পর কিভাবে ভাঙড়ের সোনপুরে নির্বিচারে তাণ্ডব চালানোর সুযোগ পেল দুষ্কৃতীরা? পুলিশ যদি আটকাতে চাইতো তাহলে কিন্তু তারা আটকাতে পারত। আমার ধারণা রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা এটা দেখাতে চাইছেন যে এখানকার লোকেরা এই ওয়াকআপ আইনের কতটা বিরুদ্ধে এবং তারা কত উত্তেজিতভাবে আন্দোলন করছে। ভাঙড়ে অশান্তির ছবি নতুন নয়। কখনো মুড়িমুড়কির মতো বোমাবাজি, আবার কখনো বন্দুকের আস্ফালন, পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা। এমনকি গত লোকসভা ভোটের সময়ও বারবার অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। তাহলে এবার ওয়াকফ আইনের প্রতিবাদে পরিস্থিতি যে রণক্ষেত্র হয়ে উঠতে পারে তা বুঝতেই পারল না পুলিশ। মুর্শিদাবাদে আগে থেকে পাথর ইট ছোড়ার জন্য মজুত করে রাখা হচ্ছে, পুলিশ জানতেই পারছে না। ভাঙড়ে হাঙ্গামা হতে পারে, পুলিশ বুঝতেই পারছে না। এটা কি তাহলে পুলিশি ব্যর্থতা নয়? প্রশ্ন তুলছেন অনেকেই। অ্যাডেড এরিয়া করে দিলাম আর সাদা পোশাক পরিয়ে দিলে যাবে না, তার ইনফ্রাস্ট্রাকচার তো দিতে হবে। মুর্শিদাবাদ কি গাজা নাকি যে 4 দিন ওখানে গন্ডগোল চললো তারপরে পুলিশ গেল? ওখানকার ইন্টেলিজেন্স ছিল না যখন একজনের বাড়িতে ঢুকে 4 জনকে, 2 জনকে বাবা ছেলেকে কোপাচ্ছে, কুপিয়ে কেটেছে, বাড়িতে আগুন লাগিয়েছে, তখন লোকাল পুলিশ খবর পায়নি? সোমবার রাতে অবশ্য কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করা হয় ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেস দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চলছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2024 সালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরও ভাঙড় আছে ভাঙড়েই। ব্রতদেব ভট্টাচার্য, হিন্দোল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে যে আজকের ভাঙড়েও কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফকে নামানো উচিত কিনা। দেখুন, ভাঙড়ই কিন্তু দক্ষিণ 24 পরগনার এই পর্যায়ে এই দফার প্রথম ঘটনা ঘটলো এমনটা নয়। আপনাদের মনে থাকবে গত সপ্তাহে এই অনুষ্ঠানেই জঙ্গিপুরের পরেই কিন্তু আমতলাতে আগুন ছড়িয়েছিল। বিস্তারিত সেই রিপোর্ট গত সপ্তাহে দেখিয়েছি। কিন্তু বিএসএফ যে প্রশাসন, লক্ষ্য করবেন যে মুর্শিদাবাদের ঘটনা ঘটতেই মানে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা করার আগেই প্রশাসন কিন্তু বিএসএফের সাহায্য চেয়েছিল। বিএসএফও সঙ্গে সঙ্গে সহযোগিতা এগিয়ে আসে। আজকে কিন্তু মারাত্মক, গতকাল থেকে মারাত্মক অভিযোগ তুলছে বিএসএফের বিরুদ্ধে শাসক দল। অফিসিয়ালি বলা হচ্ছে, যে প্রশ্নে কেয়ার কাছে যাব, যে সীমান্ত থেকে কিছু হামলাকারীকে বিএসএফ ঢুকিয়েছে, বিএসএফের একাংশের সক্রিয় সহযোগিতা এই জিনিস ঘটেছে। কেয়া, সবার আগে বলি যে আপনি বলছেন ভাঙড়ের কথা, আমি বলছি গোটা বঙ্গের কথা। গোটা বঙ্গ এই মুহূর্তে জ্বলছে এবং এর পেছনে ওই যে প্ররোচনার কথা হচ্ছে না বারে বারে, ষড়যন্ত্র। আমি একটা ভিডিও এই বছরের ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 18ই ফেব্রুয়ারি, একটা ভিডিও বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো? এটা কি প্ররোচনা নয় সুমন? উনি বলছেন যে বিধানসভায় দাঁড়িয়ে আপনারা কুৎসা করছেন, তারা যদি আন্দোলনের ডাক দেয় বলে শ্লেষের হাসি হেসে বলছেন যে আপনারা এটা মোকাবিলা করতে পারবেন তো? আমি বাংলার মানুষকে বলছি, বাংলার মানুষ মোকাবিলা করতে পারবে। কিন্তু সবথেকে দুঃখের কি আজকের দিনে দাঁড়িয়ে সুমন, এটা হিন্দু বাঙালির হোমল্যান্ডে পশ্চিমবঙ্গ, আর আজকে হিন্দু বাঙালিরাই তারা বাস্তুহারা, তারা ভিটেহারা। 7 মাস 7 দিনে সে বাচ্চাটার কি দোষ? তার বাড়িতে পানীয় জলে বিষ মেশানো হচ্ছে। এটা গেরিলা কায়দায় আক্রমণ, এবং এই আক্রমণের প্ররোচনা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই আক্রমণের প্ররোচনা যিনি আজকে অল ইজ ওয়েল বলছেন, ফিরহাদ হাকিম, এই আক্রমণের প্ররোচনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। যখন এই কথাগুলো বলেছেন, তিনি নিজের সংবিধান, আজকে সংবিধান নিয়ে তিনি পোস্ট করেছেন, আমার হাসি পাচ্ছিল। কারণ সংবিধানকে তিনি শপথ নিয়ে তিনি বলেছেন যে না, আমি এই রাজ্যে ওয়াকফ লাগু হতে দেব না। বলেছিলেন সিএ এর বেলাতেও, কাকা চিচি হয়ে গিয়ে এখন চিচি ননি চিচি হয়ে গেছে। আমার এই মুহূর্তে কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে সুমন।
প্রথম হচ্ছে যে আমরা এই কথাটা আপনি ব্যবহার করছেন, ভালো লেগেছিল যে এই রাজ্যে পুলিশ কি করছে, শিষ্টকে দমন করছে আর দুষ্টকে পালন করছে। পুলিশের এই কাজ, যাদের লাথি মারার দরকার তাদের না মেরে যে অসহায় সদ্য চাকরিয়ারা তাদের পেটে লাথি মারছে। আর এখানে পুলিশ কি করছে, কখনো টেবিলের তলায়, কখনো দোকানের ভেতরে ঢুকছে নিজেদের প্রাণ ভয়। আর আমরা কি করছি, আমরা বলছি এখানে না, সব ষড়যন্ত্র, সব প্ররোচনা, সব বহিরাগত। বহিরাগত কারা সুমন? ওই বাংলাদেশ থেকে আসা লাভলি খাতুন, যিনি এই মালদাতেই সম্ভবত পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি নাকি শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, তিনি এখন চা খাচ্ছেন, আর কীর্তি আজাদ বা সাকেত গোখালেরা, এরা বহিরাগত। এখন আসলে 26-এর ভোট আসছে, এখন এই অশান্তি এবং ভয়ের পরিবেশ ছড়িয়ে দাও। আমি নজরুল স্যারের সঙ্গে একেবারেই একমত, এই ভয়ের পরিবেশ ছড়িয়ে পশ্চিমবঙ্গে যারা হিন্দু বসবাসকারী তাদের ভয় দেখিয়ে দাও, যে ভয় পেলেই কিন্তু আমার কাছে আমার দুধেল গায়ে, আমার লেটেল বাহিনী, আমার লুঙ্গি বাহিনী আছে, তাদের নামিয়ে দেবো। আর কী সব ছবির কথা বলছিলেন না, আমি আবার পাল্টা একটা ছবি বলছি, আমাদের তৃণমূলের যিনি কলিগ রয়েছেন তাকে। দুর্গাপুজো হাওড়া, সিএ এর সময় মালদা, রামনবমী আবার হাওড়া, হোলি এই দোলের সময় বীরভূম, সিএতে আমরা দেখেছি গোটা বাংলা কিভাবে জ্বলেছে। তার সঙ্গে রয়েছে লকডাউনের সময় লাঠিটা মনে আছে নিশ্চয়ই পুলিশের, নিশ্চয়ই। ওয়াকফের সময় আমরা দেখছি জঙ্গিপুর থেকে শুরু করে, সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ, আর রামনবমী আসানসোল, নুপুরসা আমরা দেখেছি। এবারে চলে আসি আর দুটো সেকেন্ড নেব। সুমন, আমার খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মাত্র 2-3 দিন আগে বললেন না যে প্রথমে জেলা তারপরে কলকাতাকে টাইট দেব, এইটাকে সেই টাইট দেওয়ার নমুনা শুরু হয়ে গেছে এক্সপেরিমেন্ট। ইতিমধ্যেই জেলাগুলোকে টাইট, পরবর্তীকালে কলকাতায়। ইতিমধ্যে যখন ভাঙড়ে এসে গেছে, তার মানে ভাঙড় থেকে কলকাতায় আসতে দেরি নেই। কেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এই বাঁদরগুলোকে সব করতে পারলো, ঠান্ডা করতে পারলো? প্রথম কথা যেটা বলবো, উনি বললেন হিন্দু বাঙালির হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম কথা, এই হিন্দু বাঙালির হোমল্যান্ড কথাটা বলার মধ্যেই বিভাজন এবং ইচ্ছাটা রয়েছে। হিন্দু বাঙালি নয়, পশ্চিমবঙ্গ বাঙালির হোমল্যান্ড, এবং এখানে যে মুসলিমরা থাকেন তার 95% বাঙালি মুসলিম। আমি ধরে নিচ্ছি, কিন্তু সেই প্রত্যেকে ধর্ম, অর্ণব তোমার কথা সূত্র ধরে যে প্রত্যেক বাঙালিকে, পশ্চিমবঙ্গবাসীকে বাঁচানোর দায়িত্ব কার? পুলিশ প্রশাসনের। অবশ্যই পুলিশ প্রশাসনের। এবং সুমনদা, পুলিশ প্রশাসন তো সক্রিয় হয়েছে, হয়নি এরকম নয়। আজকে ভাঙড়ে কিন্তু যথেষ্ট সক্রিয় হয়েছে। 4 দিন পরে সক্রিয় হলে 3 দিন সময় নিলে মানুষের সম্পত্তি পুড়ল, প্রাণ চলে গেল। ইনিশিয়ালি যদি কোনো ইন্টেলিজেন্স ফেলিওর থাকে, ইনিশিয়ালি যদি কোনো গাফিলতি থাকেও, পুলিশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেখানে কিন্তু পুলিশ সেখানে অ্যাকশন নিয়েছে। কিন্তু এত রকমের প্ররোচনা এবং এর পিছনে আরো কত রকমের প্যাটার্ন রয়েছে, ডিজাইন রয়েছে, সেগুলো যদি প্ররোচনাকে ভেঙে চুরমার করার দায়িত্ব সরকার এবং প্রশাসনের। দীর্ঘ হয়ে যাবে, সময়টা দীর্ঘ হয়ে যাবে। 30 সেকেন্ড নেব। আপনার একটা বাইট দেখালে মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে তিনি বলছেন পুলিশকে এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আসলে পুলিশ মন্ত্রী যেখানে ইনএফেক্টিভ, পুলিশ মন্ত্রী যেখানে ইনঅ্যাক্টিভ, সেখানে পুলিশ কি করে করতে পারবে? আর তাই পুলিশ যেটা করছে, যেটা খুব হয়, দোকানে লুকোচ্ছে, নাহলে টেবিলের তলায় লুকোচ্ছে, আর না হলে যারা অসহায় তাদের পেটে লাথি মারছে। বেশ, আমি এখান থেকে আমার পরবর্তী বক্তা সমীর মিত্র, বিএসএফ এর প্রাক্তন ডিআইজির কাছে যাব। আমি সমীরদার কাছে যাব একেবারে পরিষ্কার তথ্যে। তার কারণ দেখুন, বিএসএফকে কার্যত কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে। গত 24 ঘন্টা বিএসএফ এর দিকে কিন্তু প্রতিক্রিয়া আমরা পাইনি। আমার খটকাটা সম্পূর্ণ অন্য জায়গায়। ধরুন এএনআই বা পিটিআই সমস্ত নিউজ এজেন্সি একেবারে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যাওয়ার আগে পরিষ্কার তারা ঘোষণা করে দেয় এবং কোর্ট করে বিএসএফ এর ডিআইজি পিআরও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার নীলোৎপল কুমার পান্ডে তিনি বলছেন, there was a request from district administration and the BSF responded positively and has mobilized troops to help administration. কটার সময় বলছেন? 5টার সময়। তখন অলরেডি বিএসএফ তার পজিশন নিয়ে নিচ্ছে। আমি কাট্টু চলে আসি, আজকের শাসক দলে শুধু মুখপাত্র বলছেন তা নয়, মুখপত্রেও বলা হচ্ছে। এই হচ্ছে আজকের শাসক দলের মুখপত্র জাগো বাংলা। লিড কি? মুর্শিদাবাদে চক্রান্তের পেছনে বিএসএফ কেন্দ্রীয় এজেন্সি। আমি সরাসরি বিএসএফেরই প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের কাছে জানতে চাইব, একেবারে শাসক দল অফিসিয়ালি বলছে মুর্শিদাবাদে চক্রান্তের পেছনে বিএসএফ। বিএসএফ আজকাল চক্রান্তও করছে। প্রথম কথা হচ্ছে, আমরা অনেক কিছু বলি অজ্ঞতার যে অজ্ঞ বলে, তাছাড়া আর কিছু নয়। কারণটা হচ্ছে মানুষের জীবন এবং মানুষের যে সরকারি প্রপার্টি কিংবা অন্য যেগুলো বা সাধারণ মানুষের ব্যবহারে, সেইটা পুরো জরুরি না আমরা খুঁজে বেড়াবো যে কীভাবে সেই প্রসিজারটা আমরা মানব। আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলছি,
আমি তখন কুচবিহারে ইয়াং অফিসার, বোধহয় 71-এর যুদ্ধের এদিকে আর ওদিকে কোনো একটা সময় আগুন লেগেছে আমাদের ডিএম অফিস কুচবিহারে, পাশাপাশি এসপি অফিস ছিল সেখানেও। সেখান থেকে হঠাৎ একটা টেলিফোন আসলো, আমরা একটু পেছনে ছিলাম, রাজবাড়ির দুটো অ্যানেক্সিতে আমাদের হেডকোয়ার্টার ছিল, বললো যে এখানে আগুন লেগেছে, তাড়াতাড়ি কিছু ইয়ে নিয়ে। তখন স্বর্গত অশোক বাসু ছিলেন আমাদের ডিএম ওখানে, একদম বললো যে সমীর তুমি তাড়াতাড়ি চলে এসো, যা যা আছে তোমার নিয়ে। আমি বললাম দাদা আমি এক্ষুনি আসছি, তুমি আমাকে একটু সময় দাও। সো আই মাস্টার্ড অ্যাবাউট 50 odd বয়েজ ফ্রম দ্য হেডকোয়ার্টার। ওখানে গেলাম, আমি খালি আগুনটা নেবানোর পরে মানে ডিএমকে বললাম যে একটা লিস্ট, তুমি একটা রিকুইজিশন ফর্মাল পাঠিয়ে দিও প্লিজ, বাকি আমি করব। আমাকে অ্যাপিয়ার হতে হয়েছিল যে এটা যতক্ষণ না এমএইচএ থেকে আসছে অ্যাপ্রুভাল, তুমি কি করে করলে? আমি বললাম আমার কাছে কোনটা প্রায়োরিটি, যে আপনার ওখান থেকে যতক্ষণে আসবে সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যাক আর আমি সেটা দেখব। আপনি আমাকে রাখতে পারেন ফোর্সে, নাও রাখতে পারেন, বাট আই ক্যান নট গো অন দ্য লাইন। এখানে যেটা হচ্ছে আপনাকে অন্তত এই ঘটনার পর এইটা শুনতে হয়নি যে পুরোটা আপনারাই চক্রান্ত করেছেন। না না, ওইগুলো এখনো তো চক্রান্তের পেছনে স্কুলে পড়ানো হতো না, আজকাল পড়ানো হচ্ছে আর কি এইগুলো। তারপরে যে কথাটা আমাদেরকে যে ওনাদের যিনি টিএমসির যিনি আছেন সর্বজ্ঞ দাতা, তিনি ওই স্পোক্স পারসন কুণালবাবু যদি এতই তার জ্ঞান থাকে কি যে বিএসএফের কিছু কিছু লোক ওখান থেকে ঢোকানো হয়েছে, এই ক্ষমতাটা যখন তাদের কাছে রয়েছে তাদের কাছে, তাহলে কেন লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে না? আজকে বিএসএফ যেখানে ডিউটি করছে কোথার থেকে ঢুকেছে সেটা আইডেন্টিফাই আমাদের বলুক। দ্বিতীয়ত আইনত পুলিশ বিএসএফ কে গ্রেফতার করতে পারে? আইনত? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। না, আইনত পারে না। যদি গ্রেফতার করতে হয় না হেইনাস ক্রাইম যেমন ইয়ে করেছে, মার্ডার করেছে, আদারওয়াইজ প্রশ্ন উঠছে ডিএম হ্যাজ টেকেন দ্য রাইট স্টেপ। এই জন্যে বলছি যে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে স্টেট পুলিশ ইজ ইনঅ্যাডিকুয়েট ইন এভরিথিং, এভরি কর্নার, সেখানে যখন আমাদের ডিএম যখন চাইলো যে না সেন্ট্রাল ফোর্স ইমিডিয়েটলি ডিপ্লয় করা দরকার এইটাকে অ্যারেস্ট করার জন্য, এই ভ্যান্ডালিজমটাকে, অ্যান্ড জাস্টিস অলসো did the same order, issued the same order. সুতরাং তার মানেটা কি? আমরা তাদের যেটা রয়েছে উইল মানে ওদের আমরা কথা মানবো না যে আমাদের ওখানে জাজ রয়েছেন, সেই জাজ অর্ডার তো একই দিলেন যেটা ডিএম চেয়েছিলেন, ওখান থেকে রিকোয়েস্ট করেছিলেন। ঠিক, আমার কাছে কোনটা দরকার? আজকে মানুষ এখানে বসে বসে অনেক কিছু বলি আমরা, ঠিক, কিন্তু আমি আপনাকে একটু ইয়ে করব, সেটা হচ্ছে যে কুণাল ঘোষ পার্টির মুখপাত্র হিসেবে বলেছেন, কিন্তু পার্টির মুখপত্রে যখন ছাপা হচ্ছে, আমি ব্যক্তি কুণাল ঘোষ ধরবো না, পার্টি মনে করছে যে মুর্শিদাবাদে চক্রান্তের পেছনে বিএসএফ। সমিতদা, আমি বলছি বিষয়টা আরো অনেক বেশি গুরুতর। অ্যাবসলিউটলি, কেননা দেয়ার হ্যাজ বিন মানে কি বলবো, শুরু থেকে যদি তুমি সুমন মনে করো যে সেন্ট্রাল ফোর্স পার্টিকুলারলি বিএসএফ মেলাইন করার একটা শুরু থেকে চলছে। আমি বলছি যদি এতই খারাপ হয় ওয়াই ডোন্ট ইউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলো যে আমরা এই ফোর্স চাই না, আমরা চলে যাব। প্লাস আমি সমিতদার সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে নিঃসন্দেহে রাজ্য সরকার এইটাই যদি শাসক দল মনে করে, এটাই যদি তাদের অবস্থান হয়, রাজ্য সরকারের তো উচিত এর মধ্যে, আমি তো এরম হয়েছে বলে এখনো জানি না, এর মধ্যে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অফিসিয়ালি জানানো যে এত বড় রাজ্যে একটা ঘটনা ঘটে গেছে, এতজন মানুষ গৃহহারা, 3 জন মানুষ প্রাণ হারিয়েছেন, তারপরে এই গোটা জিনিসটা হয়েছে চক্রান্তের পেছনে বিএসএফ এর জন্য। আমি বলছি গোটা দেশে এই অভিযোগের কোনো নজির নেই, এর আগে কোনো উদাহরণ আছে কেউ বলেছেন বলে আমি শুনিনি, কিন্তু এই জিনিস যদি রাজ্য সরকার মনে করে, তাহলে রাজ্য সরকার এখনো পর্যন্ত এই আজ 14ই এপ্রিল রাত 9:45 অবধি, 8:30 অবধি অন্তত তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে বলে তো আমাদের কাছে কোনো খবর নেই। বিষয়টা এইখানে যে বিএসএফ এর বিরুদ্ধে এই এত গুরুত্বপূর্ণ অভিযোগ, তার বিরুদ্ধে তার সঙ্গে ফলো আপ অ্যাকশন রাজ্য সরকারের তরফে আদৌ কি হয়েছে, নাকি শুধু রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিকভাবে এটা বলা হচ্ছে, আর বলা যদি হয় কেন হচ্ছে? আমার পরের প্রতিবেদনে তার উত্তর খুঁজেছি। অজস্র মানুষকে এক কাপড়ে ভিটে ছাড়তে হয়েছে, নিজের বাড়ি থাকতেও রাতারাতি বাস্তুহারা হতে হয়েছে।
দলে দলে নৌকো করে পালাতে হয়েছে নদীর ওপারে। আজ ৩-৪ রাত ধরে কেউ আমরা ঘুমাতে পাই না, রান্না করে কেউ খেতে পাচ্ছি না। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার অশান্তিতে যখন পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, তখন রবিবার তৃণমূল দায় ঠেলেছে বিএসএফ এর ঘাড়ে। একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। অথচ তার দুদিন আগে অর্থাৎ শুক্রবার রাতে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি পিআরও নীলোৎপল কুমার পান্ডেকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, সংশোধিত ওয়াকআপ আইনের প্রতিবাদে জঙ্গিপুরে জমায়েত হয়েছিল। ভিড় হাতের বাইরে চলে যায়, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হয়। জেলা প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছিল, বিএসএফ তাতে সাড়া দিয়ে প্রশাসনকে সাহায্য করতে বাহিনী পাঠিয়েছে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। As I told you, we work in close coordination. Otherwise, also it's a border district, so we interact very frequently with the district magistrate, interact frequently with the police officials. So all the time, whenever there is an issue, so we interact and we act. এএনআই এর এই খবর প্রকাশিত হয় কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ারও আগে। আর এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকারের জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে যে বিএসএফ এর সাহায্য চেয়েছিল, তৃণমূল এখন সেই বিএসএফ এর ঘাড়েই দায় ঠেলছে কি করে? যে কোনো পলিটিক্যাল দল, সেটা আপনি শাসক দল বলুন, এখানে বলুন, দিল্লিতে বলুন বা বিরোধী দল বলুন, তারা কিন্তু সব কিছু করে তাদের রাজনৈতিক হিসাব করে। তাদের কাছে সাধারণ মানুষের মানে প্রাণ বা সম্পত্তি রক্ষার থেকে তাদের কাছে একটা কনসার্ন থাকে রাজনৈতিকভাবে এটাতে কি প্রভাব ফেলবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের, যেমন একজন হাসপাতালের ডক্টর যখন অপারেশন করে সেই মানুষটি খুনি না সেই মানুষটি একজন কবি বা একজন সাহিত্যিক সেটা দেখে না, সে অপারেশনটা করে। তেমনি কেন্দ্রীয় বাহিনী যখন অপারেশন করে সে একদম নির্মোহভাবে করে এবং তাতে অনেক লোকের গাত্রদাহ হতে পারে। সেটা কখনো কখনো আবার দেখা যায় যে বিরোধী দলেরও গাত্রদাহ হচ্ছে, যে তাদের মতো করে করছে না, সেটা এখানেও দেখছি সেটা কোনোটাই তারা শোনে না। বিএসএফ এর ঘাড়ে দায় ঠেলা নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। কুণাল ঘোষের অভিযোগ নিয়ে সোমবার কিছু বলতে চাননি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমও। প্রেস কনফারেন্স করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিএসএফ বহিরাগতদেরকে মদত দিয়ে ঢোকাচ্ছে। আমাদের যা বলার ছিল, we have told you in detail যে আমরা কি করছি, আমরা কি করণীয় আছে। বাকি যেটা স্টেটমেন্টস আছেন, বারা যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে সেটা এই মুহূর্তে আই ডোন্ট হ্যাভ ফাইন্ড। মুর্শিদাবাদে এখনো 9 কোম্পানি বিএসএফ এবং 8 কোম্পানি সিআরপিএফ, মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পাসপোর্ট কাণ্ডে রাজ্যের শাসক দল বিএসএফ সম্পর্কে বলেছিল যে তারা গুন্ডা ঢোকায়, অনুপ্রবেশকারী ঢোকায়, এক্ষেত্রে বলল দাঙ্গাবাজ ঢোকায়। আমি এর উত্তর নিঃসন্দেহে বিএসএফের কাছ থেকে নেব, কিন্তু সবথেকে বড় কথা যে এই মুহূর্তে মানুষ তার ভিটে থেকে, তার বাড়ি থেকে চলে যাচ্ছে না। আমার পরের পর প্রতিবেদনের একটা সিরিজ আপনাদের সামনে এই অনুষ্ঠানে রাখবো, যেখানে দেখাবো যে যাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা তারা হয় সম্পূর্ণ গর্তে ঢুকে গেছেন, একেবারে হাওয়া মাপছেন ধূর্ত শৃগালের মতো, এবং যাদের বলার কথা নয়, যাদের বললে আরও আগুন ছড়াবে, তারা দায়িত্বজ্ঞানহীন কথা বলে চলেছেন। কটা উদাহরণ রাখবো আপনাদের সামনে। প্রথমে রাখবো, ভাবতে পারেন, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট সদস্য, সংবিধান হাতে করে তিনি শপথ নিয়েছেন, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে কলকাতাকে কিভাবে ধাপে ধাপে অবরোধ করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন প্রকাশ্যে, দেখুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 করে কথা লাগবে। বাস, এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড়, পানি, বাতাসা, মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন লড়ে। ইনি নাকি রাজ্যের মন্ত্রী, কার সঙ্গে লড়াই করছেন? উনি তো সরকারের অংশ, সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করছেন নাকি?
বিস্ময়কর। এবং লক্ষ্য করুন, এর পরে এই প্রকাশ্য বিবৃতির পরে না দল, না সরকার, না প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাদ দিন, টুঁ শব্দটা করলো না। এই বিস্ময় থেকে আমার পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিএম। সুমনদা, খুব খারাপ লাগছে আজকে এই স্টুডিওতে এই প্রোগ্রাম করতে, নববর্ষের বাংলা নববর্ষের আগের সন্ধে। নজরুল লিখেছিলেন, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। আর আজকে আমরা হিন্দু মুসলমান করছি স্টুডিওতে। আমি সুমনদা বলবো, আজকে যখন সেলিমদা আর মীনাক্ষী গিয়ে বসেছিল, দুটো বাচ্চার দিকে আমি তাকাতে পারছিলাম না, ছবি দুটো আমি সহ্য করতে পারছিলাম না। হতে পারে আমাদের পার্টি মেম্বার, কিন্তু সাধারণ মানুষ তো। হরগোবিন্দ দাস আর চন্দন দাসের সাথে সুমনদা পাশের গ্রামের সুতির কাসেমনগরের 21 বছরের ইজাজ আহমেদ যে প্রাণে মারা গেছে, তরতাজা যুবক, তার কোনো পার্থক্য নেই। ও হিন্দু হতে পারে, ও মুসলমান হতে পারে, কিন্তু দাঙ্গায় গরিব হিন্দু বা গরিব মুসলমানের প্রাণ যায়। আর ইরেসপন্সিবল নেতারা যারা এমপি হন, এমএলএ হন, দেশের রাজনীতিতে নির্দেশ করেন, কেউ হিন্দুদের এক করছেন, কেউ মুসলমানকে এক করছেন। সুমনদা, এটা লজ্জাজনক। আমার ভাবলে খারাপ লাগছে যে, আমি বলতে চাই জোর গলায়, যে সরকার চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে, মানে সরকার না চাইলে দাঙ্গা হয়। ভদ্রেশ্বরের তেলেনিপাড়া, সুমনদা, 80-র দশক একটা গোলমাল হয়ে গেছিল, গোলমালের বিবরণ আমি দিতে চাইছি না আজকে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসু একসাথে চলে গিয়েছিলেন তেলেনিপাড়ায়। জ্যোতি বসু গিয়ে হুগলির এসপিকে বলেছিলেন, শুট অ্যাট সাইট, দল দেখবেন না, রং দেখবেন না, জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, শুট অ্যাট সাইট। বলতে পারছি না তো আজকে। মঙ্গলবারের ঘটনা সুমনদা, বুধ, বৃহস্পতি, শুক্র, চুপ করে থাকলাম। আইবি কোথায়, ইন্টেলিজেন্স কোথায়? হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবার যখন মোহাম্মদ সেলিমকে আজকে বলছে, মীনাক্ষীর হাতটা জড়িয়ে ধরে বলছে যে বাড়িতে এসে পিটিয়ে মারলো, আগুন ধরিয়ে দিল পাড়ায় পাড়ায়, যেখানে হিন্দু আছে মুসলমানও আছে, যেখানে দাঙ্গা যারা করে তারা হিন্দুদের মারার জন্য দাঙ্গা করে না, মুসলমানদের মারার জন্য দাঙ্গা করে না, দাঙ্গা করানো হয় লুট করার জন্য, যা আমরা দেখেছি অতীতকালে গুজরাটে। আমি বলছি অত্যন্ত লজ্জাজনক। কোথায় ইউসুফ পাঠান, কোথায়? এত ভোট পেলেন তো এমপিরা তৃণমূল কংগ্রেসের। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন গরিব মুসলমানরা ওর ডাকে এসে কি মুড়ি খাবে আর বাতাসা খাবে, আর ও জামাতের টাকা খাবে। আমরা জানি মুসলিম মৌলবাদীদের কিভাবে তৃণমূল কংগ্রেস এই সিদ্দিকুল্লাহদের নেতৃত্বে মাথায় তুলছেন। আর উল্টো দিকে বিজেপির বিরোধী দলনেতা বলছেন দুনিয়ার হিন্দুদের এক করতে। সুমনদা, সম্ভব? আমার মতো প্রিভিলেজড কৌস্তব চট্টোপাধ্যায়দের সাথে আমার পাড়ার বাগদি এক হবে? আমাদের পাড়ার SC/ST এক হবে? আমার পাড়ার আদিবাসী এক হবে? দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণে প্রতিদিন গরিব হিন্দু আর গরিব মুসলমানের অবস্থা খারাপ হচ্ছে। রামনবমী আর হনুমান জয়ন্তী হচ্ছে, হই হই করে রামনবমী আর হনুমান জয়ন্তী হচ্ছে। আর রামনবমীতে আমাদের দেশের বিজেপির সরকার আমাদের উপহার দিয়েছে সবচেয়ে বেশি ওষুধের দাম বেড়েছে এই রামনবমীর সময়। কারণ এই বিজেপি ইলেকট্রাল বন্ডে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছে। আমি বলছি সুমনদা, মুখ্যমন্ত্রী বললেন ভদ্রতা করে অস্ত্র ধরছি না। কার সাথে ভদ্রতা করছেন? আপনার সোনার টুকরো ছেলে যে বোম মারতে পারে তার জন্য? কার সাথে ভদ্রতা করছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাহিনীর কাছে? কার সাথে ভদ্রতা করছেন? কি কথা মুখ্যমন্ত্রী রাজ্যের বলছে ভদ্রতা করি, জানি কারা ডাকাতি করে কিন্তু ধরছি না। কার সাথে ভদ্রতা করছেন? মুসলিম মৌলবাদকে মাথায় তুলছেন। মুসলিম মৌলবাদ বাড়লে হিন্দু মৌলবাদ বাড়ে, হিন্দু মৌলবাদ বাড়লে মুসলিম মৌলবাদ বাড়ে। ধর্মকে রাজনীতির সাথে গুলিয়ে দিচ্ছেন, যা অত্যন্ত লজ্জাজনক। সুমনদা, একটা ছোট্ট কথা বলবো। মুখ্যমন্ত্রী বললেন ডাহা মিথ্যে কথা, বললেন BSF নাকি বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে, লোক ঢুকিয়ে এখানে দাঙ্গা করাচ্ছে। আমি যদি ধরেও নি ঘটনা সত্যি, আইবি কি করছিল, পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল? মঙ্গলবারের ঘটনা, বুধ, বৃহস্পতি, শুক্র কি দেখছিলেন? কালীঘাটে জল জমলে, সামান্য জল জমলে ভাইপো টুইট করলেন না কেন? অবাক হয়ে দেখছিলেন। মুখ্যমন্ত্রী টুইট করলেন না কেন? তার থেকেও লজ্জাজনক, মুখ্যমন্ত্রী টুইটে 5 বার দাঙ্গা শব্দ কেন? কিসের জন্য? দায়িত্বশীল সংবাদ মাধ্যমের আজকে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে হিন্দু আর মুসলমানের মধ্যে, গরিব হিন্দু মুসলমানের মধ্যে, দায়িত্বশীল সংবাদবদ্ধ আমাদের মতো রাজনীতিবিদদের নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দাঙ্গা যারা করে তারা লুট করার জন্য দাঙ্গা করে, আর আমাদের দেশের শাসক দল, রাজ্যের শাসক এই সুযোগ নিচ্ছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। দেখুন, কৌস্তব বললেন যে ভারতীয় জনতা পার্টি, এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস,
ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক রাজনীতি করে, রায়েট নাকি বাম আমলে হয়নি। আমি দেগঙ্গার রায়েট 2010-এর কথা বলছি না, আমি তার আগে মরিচঝাপি বা যেগুলো মানুষ সেখানে খুন হয়েছে রাজ্যে, বাদতলা ধানতলা ইত্যাদি প্রচুর ঘটনা হয়েছে, আনন্দমার্গী হত্যা, সেগুলো বলছি না। আমি খালি বলছি কীরকম সাম্প্রদায়িক রাজনীতি বামেরা করে আড়ালে আবডালে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। আজকেই গণশক্তিতে আপনি দেখালেন জাগো বাংলা, আমার কাছে গণশক্তি রয়েছে, সেখানে প্রতিটা মৃত্যু দুঃখের, কিন্তু সেখানে রয়েছে ইজাজ আহমেদের মৃত্যুর কথাটা, তার মায়ের কান্না, শোকার্ত কান্না। হরগোবিন্দ, এক সেকেন্ড বলিনি ভাই, এক সেকেন্ড। হরগোবিন্দ দাস, চন্দন দাসের এখানে ছবি নেই, কিন্তু আমি দেখুন, আমি প্রথম পাতাতে আপনাদের, আমি দরকার আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো, খারাপ লাগছে। এক সেকেন্ড, বিষয়টা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়ান, আমাকে বলতে দিন। হরগোবিন্দ দাস কিসের জন্য মারা গেছিল বলুন না? লাভ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গেছে, তাদের মারা হয়েছে, যারা মেরেছে ইসলামিক মৌলবাদী, তারা হিন্দু বলে মেরেছে। সেই কারণেই মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়াতে আর হ্যাজ নামাচ্ছে না। আমি লাভ নিয়ে আমি ভাবতেই রাজি নই, তার কারণ গোটাটা লোকসান হচ্ছে সাধারণ মানুষের, গোটাটা লোকসান। এবং আমি দুজনকেই থামালো, সব থেকে যন্ত্রণার কি জানেন, সব থেকে আফসোসের জায়গাটা হচ্ছে যে গত সপ্তাহে পরের পর অনুষ্ঠান, ধরুন মঙ্গলবার থেকে এই স্ফুলিঙ্গ আমরা দেখতে পেয়েছি, তারপর বুধ, বৃহস্পতি, শুক্র রোজ আমরা প্রশ্ন তুলেছি পুলিশ অ্যাক্ট করছে না কেন, কেন জিনিসটা বাড়তে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট পরের পর অনুষ্ঠানে অর্ণব এখানে রয়েছেন, অর্ণব সাহা, তা আমরা প্রশ্ন তুলেছি যে কেন, কবে আর পুলিশ নড়ে চড়ে বসবে। সত্যি আজকে আফসোস হচ্ছে, তাহলে এই শনিবার, এই শুক্রবার রাতের ভয়াবহ পরিস্থিতিতে আমরা পৌঁছতাম না যদি প্রথম মুহূর্ত থেকে কড়াভাবে পুলিশ প্রশাসন হ্যান্ডেল করতো। নির্বাচিত সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, আমি আইবি টাইবি বাদ দিন, আমি বলছি সাধারণ সংবাদ মাধ্যম, রাজনীতিবিদ, বিশ্লেষক প্রত্যেকের কাছে খবর এবং ছবি ছিল। আমি দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো, পরপর দুদিনের অনুষ্ঠান যে কিভাবে আমরা কার্যত আরতি জানিয়েছেন সাধারণ মানুষ পুলিশের কাছে, কড়া হন, ব্যবস্থা নিন, পুলিশ প্রহিত হয়েছে। তারপরেও আমি আসবো একটা চমৎকার মিনিমাম ফোর্স, এ এক বিচিত্র দুটো শব্দবন্ধ আমাদের এই রাজ্যে তৈরি হয়েছে। কেন? যদি অ্যাপ্রোপ্রিয়েট ফোর্স বলে তাতে অসুবিধে কার? আপনাদের মনে থাকবে এই মিনিমাম ফোর্স শব্দবন্ধ ব্যবহার হয়েছিল ওই 14ই আগস্ট রাতে, যখন আরজিকর লুম্পেন বাহিনীর হাতে ওই বারমুডা পরা উচ্চিংড়ার চুরমার করে দিচ্ছে দুটো তলা। তখনও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার এসে বলেছিলেন মিনিমাম ফোর্স। কে মাথার দিব্যি দিয়েছে আপনাকে মিনিমাম ফোর্স ব্যবহার করতে? কেন অ্যাপ্রোপ্রিয়েট ফোর্স, সেটা 2 হতে পারে, 200 হতে পারে, আপনি ব্যবহার করবেন না? ঘুরে ফিরে দেখুন মুর্শিদাবাদের এই চূড়ান্ত রাজ্য পুলিশের ব্যর্থতার পরও ওই শব্দ দুটো ঘুরে ফেলে এলো মিনিমাম ফোর্স। বিস্মিত, কিন্তু তার আগে ঠিক কিভাবে সাধারণ মানুষের আরতি এই স্টুডিওতে আমাদের মাধ্যমে উঠে এসেছিল যে দয়া করে পুলিশ ব্যবস্থা নিন। প্রথম দিন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদ হতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রতিবাদের নামে এই সরকারি সম্পত্তি পোড়ানো কেন, ভ্যান্ডালিজম কেন? মনে পড়ছিল সিএ এর সময় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদে মুর্শিদাবাদের অংশটা 3 দিন ধরে চললো, পুলিশ কিচ্ছু করলো না, একের পর এক ট্রেন জ্বললো। কেন এটা হবে? কেন থামানো? কারণ আজকে আমি এই প্রতিবেদনে দেখলাম যে যারা ভ্যান্ডালিজম করছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে কেন দেওয়া হবে? গ্রেফতার করা হবে। সিএর ক্ষেত্রেও যদি প্রথম দিন অ্যারেস্ট হতো তাহলে অন্তত 2.5 দিন ধরে ট্রেন চলতো না, একটার পর একটা ট্রেন। ভয়ঙ্কর উদাহরণ ছিল তার আগে সিএ এর প্রতিবাদ গোটা দেশ জুড়ে হয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদে এই বাংলার একটা অংশে প্রায় 3 দিন তার রেস্ট ছিল, পরের পর ট্রেন জ্বালানো হয়েছিল। আমরা সেইখান থেকে যখন কসবায় নিরস্ত্র শিক্ষকদের ওপর পুলিশ অতি সক্রিয়, তখন প্রশ্ন তুলেছি যে কেন পাশাপাশি মুর্শিদাবাদে নিষ্ক্রিয় পুলিশ, কেন ধুলিয়ানে পুলিশের যে ভূমিকা মানুষ, সাধারণ মানুষ, করদাতারা এক্সপেক্ট করেন সেই ভূমিকায় পুলিশকে দেখা যাচ্ছে না। দেখুন, কথা আছে দুষ্টের দমন শিষ্টের পালন, এ তো শিষ্টের দমন দুষ্টের পালন হচ্ছে। একদিকে আন্দোলনের নামে গুন্ডামি চলছে অত্যন্ত অন্যায়ভাবে। আবার বলছি, গণতান্ত্রিক দেশে আন্দোলন হতেই পারে। পুলিশের একাধিক গাড়ি, এসডিপিওর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে গুন্ডারা, আর জঙ্গিপুরের পুলিশ দোকানের মধ্যে ঢুকে শাটার নামিয়ে ফেলছে, কেউ কেউ উট দিয়েও খুলে ফেলছেন। প্রতিবাদের নামে গুন্ডামি, আন্দোলনের নামে গুন্ডামি দিনের পর দিন কি চলতে পারে? সিএ এর সময় যে ছবি আমি দেখেছি সেই ছবি আবার
কেন আমাদের রাজ্যে সেই অলিক কুনাট্য রঙ্গ অনুষ্ঠিত হবে একবার নয় বারবার? দুটোই কিন্তু সরকারি সম্পত্তি। আমি বলছি ডিআই অফিসও সরকারি সম্পত্তি এবং ওই এসডিপিওর গাড়ি আর পুলিশের অতগুলো গাড়ি সেটাও সরকারি সম্পত্তি। একটা সম্পত্তি রক্ষা করতে আমি ঝাঁপিয়ে লাঠি দিয়ে মানুষ পিটছি, আর আরেকটা সম্পত্তি আমি শাটার দিয়ে বন্ধ হয়ে নিষ্ক্রিয়ভাবে তার জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, খাক হয়ে যাওয়া পাবলিক মানিতে সেটা দেখছি। আর এই নিষ্ক্রিয়তার ফল কি হলো? যে এ রাজ্যে স্থায়ী বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিজের জেলা থেকে পাশের জেলায় যাচ্ছেন, সারা রাত নৌকো করে তারা পালিয়ে যাচ্ছেন, আর নয়তো পাশের রাজ্যে যাচ্ছেন। কেন এই জিনিস হবে? এই যন্ত্রণা আমরা বলছি, আমাদের মতো যাদের বয়স, মধ্য বয়সে পৌঁছেছি, এই দেশভাগের আমরা স্টিল ছবি দেখেছি। 70-এর সময় বাংলাদেশে 7-এর দশকে যেটা হয়েছে গত শতাব্দীর, আমরা সেই ছবি দেখেছি কিন্তু চোখে দেখিনি। কিন্তু এই ছবি সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের জ্ঞানে। আই রিপিট, এই প্রথম এই ভয়াবহ দুর্ভাগ্যজনক ছবি আমরা দেখছি আমাদেরই রাজ্যে। আমার পরের প্রতিবেদন। উস্কে গেছে দেশভাগের যন্ত্রণার স্মৃতি। ওয়াকফ অশান্তি ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠা মুর্শিদাবাদ থেকে রাতারাতি ভিটেমাটি ছাড়তে হয়েছে বহু মানুষকে। নিজে ভূমে পরবাসী দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার সহ্য করতে না পেরে শামশেরগঞ্জ থানার বেদবনা গ্রাম থেকে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে চলে আসতে বাধ্য হয়েছে একের পর এক পরিবার। তাদের সকলের চোখে মুখেই এখন একরাশ আতঙ্ক আর উদ্বেগ। এই ছবি বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে করা ত্রাণ শিবিরের। এখানেই আশ্রয় নিয়েছেন শামশেরগঞ্জের বেদবনা গ্রামের প্রামাণিক পরিবার। এক পরিবারে 15 জন সদস্য, সকলেই এখন এই ত্রাণ শিবিরে। পথে বসেছে পরিযায়ী শ্রমিকের পরিবার। তারা প্রশ্ন তুলছেন তাদের অপরাধ কি ছিল। নেতারা আসছেন ত্রাণ শিবিরে, কেউ সাহায্য করছেন, কিন্তু স্পষ্ট কেউই বলতে পারছেন না এরা বাড়ি ফিরবেন কবে। ঘরছাড়াদের গলায় একরাশ আতঙ্ক। বলছেন ভাত রান্নার সময় হামলা হয়েছিল, ওই অবস্থাতে রান্না ফেলে ঘর ছেড়ে পালাতে হয়েছে প্রাণ বাঁচানোর তাগিদে। এখনো ভাত আছে হাঁড়িতে, ছেড়ে পালিয়ে এসছি। আর আমরা সব বড় মানুষ যা আছে বাড়িতে কর্ম করার, কর্মটা দিনে খাটি দিনে খাই। এ তো আমরা খুব যে গরিব সংসার আমাদের। 3 মেয়ে নিয়ে 9 জনের সংসার বনবাসী মণ্ডলের। পেশায় বিড়ি শ্রমিক। মেয়ের বিয়ের জন্য জমানো 1.5 লক্ষ টাকার জিনিস লুট হয়ে গেছে। সেই কথা মনে করলেই কেঁদে ফেলছেন মাঝবয়সী এই মহিলা। যাদেরকে দাদা বলে ডাকেন, জ্যাঠা বলে ডাকেন, কাকু বলে ডাকেন, তারা বাড়িতে এসে তাণ্ডব করবে ভাবেননি বনবাসী মণ্ডল। তার জমানো সব টাকা, তার অল্প অল্প করে তৈরি করা বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে। কাম করে বিয়ে দিব, কাম করে পয়সা জমাবো, কিছু না, সব তো আছে না, কিছু না, খাবার ঢুকে না, আপনি করে খাবার কিছু ভিতরে আটকা হয়ে গেছে। লাথে লাথে মেরেছে, পায়ে আমার ব্যথা করছে। মুর্শিদাবাদের বেদবনারী বাসিন্দা কালীচরণ প্রামাণিক, তৃপ্তি প্রামাণিকরা প্রাণ বাঁচাতে মালদায় পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন স্কুলের ক্যাম্পে। তাদের বাড়িও ভাঙচুর হয়েছে, সোনা দানা সব শেষ। ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, সোনা দানা সব চুরি করে নিয়েছে, সব ঘর বাড়ি ছিনতাই করে নিয়েছে, সব মারধর করেছে। পুলিশেরা শুধু চলে যেতে বলছে। কি বলছে আপনাদের? ওরা বলছে যে এখন ওর কোনো অসুবিধা নাই ওখানে, ওখানে আপনারা যেতে পারেন তাই বলছে। ঘর বাড়ি যা পুড়িয়ে দিয়েছে তা আমাদের ক্ষতিপূরণ দিবে কি দিবে না, না যে বিচারে। আবার যদি গন্ডগোল হয়ে গেলে আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? রেখে যদি না দেয় আবার দাঁড়াতে। এদের কেন ঘরছাড়া হতে হলো? এর জবাব কে দেবে? এর দায় কে নেবে? শিবাশিস মৌলিক ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। আমি ভাবছিলাম এই কদিন আগে রাজ্যের শাসক দল আন্দোলনে নেমেছিল যে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে। আজকে ভাবুন, একটা জেলা থেকে যারা পাশের জেলায় বা পাশের রাজ্যে আশ্রয় নিতে যাচ্ছে তাদের প্রত্যেকের নাম বাদ তাদের ইস্যু নয়, তারা এক বস্ত্রে ভিটে মাটি ছাড়তে হয়েছে। আবার বলছি, তারা স্থায়ী বাসিন্দা, তারা এই রাজ্যের ভোটার, কিন্তু এই গ্রামগুলো বিধ্বস্ত। আমার সহকর্মী মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেদবনা গ্রামে গেছিলেন। 1300 লোক গ্রামে থাকেন। এক রাতের মধ্যে ওই ধুলিয়ানে শামশেরগঞ্জে 700 লোক, কতগুলো পরিবার সেই হিসেব নেই। 700 মানুষ প্রাণ ভয় অন্য জেলায় অথবা অন্য রাজ্যে পালিয়ে গেছেন আমাদের এই রাজ্যে। অর্থাৎ সেইখানের প্রশাসন, সরকার কেউ তাদের ভূমিকা পালন করেনি। নির্বিচারে লুটপাট চলেছে, ভাঙচুর চলেছে। ভাবতে পারেন, ওই যে নৌকোটা মালদায় ঢুকছিল, মালদার ব্রাহ্মণনগরের দিকে যে নৌকোটা আসছিল, ওপারে হচ্ছে ধুলিয়ান,
সেখানে মা তার সদ্যজাত শিশুকে 7 দিনের সদ্যজাত শিশুকে আঁকড়ে আসছেন, এখনও সিজারিয়ান, এখনও সেলাই শুকোয়নি। ভাবতে পারেন এই ছবি তিনি নৌকাঘাটে নেবে, একমাত্র হয়তো সোনার গয়নাটা গলায়, সেটা পরে নিয়েছেন কারণ বাড়ি লুট হয়ে গেছে। 8.5 মাসের অন্তঃসত্ত্বা মা কোনো রকমভাবে ওই নৌকোতে অত ঝুঁকি নিয়ে প্রাণ ভয় পালিয়ে আসছেন। এই ছবি আমাদের রাজ্যে বসে কেন 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 দেখতে হবে, কাদের তাই? আমার পরের বক্তা মোহিত রায়। নমস্কার। সবাই খুব বিচলিত, আমি বিন্দুমাত্র বিচলিত নই, কারণ এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং এর একটাই কারণ ইসলাম। যে জন্য পশ্চিম বাংলাটা ভাগ হয়েছিল, পুরো বাংলাটাকেই দিয়ে দিতে চেয়েছিল ইসলামের হাতে কমিউনিস্টরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু হোমল্যান্ড বাংলা তৈরি করেছিলেন বলেই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়রা মুখ্যমন্ত্রী হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এতক্ষণ দেখছেন দেখেছেন কেউ নৌকা করে কোনো মুসলমানরা পালাচ্ছে? ওয়াক অফ নিয়ে ঠিক আছে, যে কোনো গণতন্ত্রে বিক্ষোভ হতে পারে, এমন কিছু পোড়ানোও হতে পারে, কিন্তু ওই যে যাদের বাড়িতে মোহাম্মদ সেলিম গেলেন তারা তো সিপিএমের সমর্থক ছিলেন, কিন্তু যারা আক্রমণ করছে তাদের কাছে তার একটাই পরিচয়, কাফের, অন্য কিছু নয়। ওই হিন্দুদের মধ্যে ভাগ করবেন, ব্রাহ্মণ দলিত ওসব কিচ্ছু নয়। শেখ শাহজাহানকে দেখেছেন তো, মহিলাদের মাঝরাতে ডেকে পাঠাতেন, কোনো মুসলিম মহিলাকে ডেকেছেন? ডাকেননি। সুতরাং এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার। এবং মোহাম্মদ সেলিম গেছেন, যার অন্যতম কীর্তি হচ্ছে তসলিমা নাসরিনকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো। সুতরাং পশ্চিমবঙ্গ যা তৈরি হয়েছিল হিন্দু বাঙালির রক্ষার ক্ষেত্রে, সেখান থেকে হিন্দু বাঙালি নৌকা করে পালাচ্ছেন, এটাকে যদি সহ্য করা যায় তাহলে তার ভবিষ্যৎকে এই মুহূর্তে বলে দেওয়া দরকার। এবং এটা ধরেই নিতে হবে যে এই রাজ্য সরকার কিছু করবেন না। মনে রাখবেন, ভাঙড়ে এতগুলো জিনিস বাইক পুড়ে গেল, এর আগে মনে আছে সেই ইলেকট্রিক গ্রিড নিয়ে ঝামেলা, 10টা গাড়ি জলে চলে গেল পুলিশের, পুলিশ গুলি চালায়নি। কেন চালায়নি? বিক্ষোভকারীরা মুসলমান বলে। আর দাড়িভিটে স্কুলের ছাত্ররা গণ্ডগোল করেছিল, তারা 2-1টা ইটও ছুটতে পারে, একটা ছাত্ররও কারো মাথাও পাটেনি পুলিশের, গুলি চালিয়ে 2জনকে মেরে দিল, কারণ তারা হিন্দু ছাত্র বলে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবতা। এখন এই সমস্যাটাকে কি করে সমাধান করতে হবে, এটাকে আমাদের রাজনৈতিক দলগুলোর ভাবতে হবে। বামপন্থীদের করা বাদ দিন, এরা গত 50 বছর ধরে অনুপ্রবেশ ঘটিয়ে গত 1977 থেকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল ডেমোগ্রাফির ওপর ভিত্তি করে, একেবারে জেলা জনসংখ্যা দেখে সেইটাকে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবঙ্গ তৈরির বেসিসকে। এবং আজকে মমতার সরকার গত 15 বছরে তাদের হাতে তুলে দিয়েছে অস্ত্র। কিন্তু আমি এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেও বলছি, আমাদের আসফা আছে, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তারা এই জেলাকে অনেক দিন আগে থেকে, আজ থেকে কয়েক মাস আগে হুমায়ুন কবির বলেছেন আমরা 70% আমরা সবাইকে কেটে ভাসিয়ে দিতে পারি। আজকে এটা সীমান্ত জেলা, মনে রাখবেন যে কোনো সময় এরা ভাগ হয়ে যেতে পারে। আজকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এই মুহূর্তে মালদা মুর্শিদাবাদ জেলার দায়িত্ব নিয়ে নেওয়া উচিত, সম্পূর্ণ তাদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। এবং যারা দাঙ্গা করেছে, মনে রাখবেন একটি মুসলমানও তো পালায়নি, একটি মুসলমানের বাড়িতে আগুন জ্বালানিতি, একটি মুসলমানের যুবকের নাম করা হচ্ছে, সে পুলিশের গুলিতে মারা গেছে, নিশ্চয়ই সে একটা দাঙ্গাবাজ। সুতরাং এটা মানতে পারলাম না, পুলিশের গুলিতে মারা গেলে সে দাঙ্গাবাজ, এটা থিওরি হতে পারে না। কি জন্য মারা যাবে তাহলে? আমি ধন্যবাদ মহিন্দা, আমার প্রশ্নটা বলতে দিন। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রত্যাঘাত আনা উচিত সরকারের, কেন্দ্রীয় সরকারের, যাতে আর কোনো দিন অন্য কোনো জেলায় না দাঙ্গা হয়। এই যারা দিচ্ছে কলকাতাকে করে রাখবো, এ না হলে সমস্যা হবে না। মনে রাখবেন, ওই যে বাচ্চাগুলো লুট করছে তারাও জানে যে ইসলামী আদেশে বলা আছে এরা হচ্ছে গনিমতের মাল, যুদ্ধের মাল, যা খুশি করতে পারেন। তারা যে কোনো মহিলাকে ধর্ষণ করলেও হাদিস অনুযায়ী তারা কোনো অন্যায় করবেন না। সুতরাং এটা চলবে। পশ্চিমবঙ্গবাসী যদি মনে করেন যে এটা নিয়েই বেঁচে থাকবেন, তাহলে আগামী দিনে, এখনই এটা অর্ধেক পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, এটা যা 1 দশকের অপেক্ষা,
তাতেই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। ধন্যবাদ মহিদা। আমার তীব্র প্রতিবাদ থাকবে প্রথম অংশের একটা অংশে, সেটা হচ্ছে ইসলাম পৃথিবীর অন্যতম মহান ধর্ম। ইসলাম কাউকে খুনি হতে শেখায় না। ইসলামকে ব্যবহার করে কিছু খুনি, কিছু দুষ্কৃতী তারা নিজেদের সাম্রাজ্য চালায়। আমি বলছি মহিদা এত নিশ্চিত হলেন কি করে যে ওই শেখ শাহজাহানের ভয়ঙ্কর অত্যাচার কোনো মুসলিম পরিবারের ওপর নেমে আসেনি? আমাদের মনে রাখতে হবে তথ্য কি বলছে। আমি জানি না, আমি ওখানকার বাসিন্দা নই, কিন্তু শেখ শাহজাহানের ডান হাত আমি স্মৃতি থেকে বলছি, তখন শোনা গেছিল শিবু হাজরা আর উত্তম সর্দার তারা কি ইসলামিক ধর্মের মানুষ নাকি? আমি বলছি অর্থাৎ দুষ্কৃতীরা, হ্যাঁ, ইসলামকে কেউ ব্যবহার করতে পারে। ইসলাম হিন্দু ধর্মের মতোই মহান ধর্ম, ইস্যুটা তা নয়। ইস্যুটা হচ্ছে ক্রিমিনাল বলতে পারছি কিনা। হ্যাঁ, মোহিত বাবু ইসলাম সম্পর্কে যেসব মতামত বললেন, আমি মুসলমানদের ঘরে জন্মেছি, ছোটবেলায় ধার্মিক ছিলাম, ধর্মসম্বন্ধে কিছু পড়াশোনা আছে। একদিন যদি আলোচনা হয় বিস্তৃত আমি আলোচনা করতে রাজি আছি। আমি এখানে একটা কথা বলবো যে কোনো একটা বিষয় সম্পর্কে কারো মতামত থাকতে পারে, কিন্তু ঐতিহাসিক তথ্যকে ঠিকভাবে বলা উচিত। যেমন মোহিতবাবু যেটা বললেন যে দেশভাগের সময় এই শ্যামাপ্রসাদ এই অংশটাকে হিন্দু বাংলা করেছে, কমিউনিস্টরা পুরোটা মুসলমানদের হাতে তুলে দিতে চাইছেন। ঠিক বুঝেছি তো আমি? অবশ্যই। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই ভোটে যে 54 জন পক্ষে ভোট দিয়েছিল তার মধ্যে এক শ্যামাপ্রসাদ ছাড়া হিন্দু মহাসভা বা কোন হিন্দু সংগঠনের লোক ছিল আপনি বলুন? আমি বলছি আমি আপনাকে প্রতিটা সংখ্যা বলছি। হিন্দু মহাসভা তিনটে ভোট ছিল কমিউনিস্ট পার্টির। মিথ্যা কথা বলছেন আপনি। কংগ্রেসের একটা বড় অংশ ভোট দিয়েছে ভাগ করার জন্য। তিনটে সিট ছিল 46 তারপর কংগ্রেস তাকে সমর্থন করেছিল বিধানসভায়, কেন্দ্রীয় কংগ্রেস করেনি। এটা শ্যামাপ্রসাদের তৈরি পশ্চিমবঙ্গ। সেন্টেন্স বলতে দিন, আমি একদম পুরো ঐতিহাসিক তথ্য বলছি। শ্যামাপ্রসাদের বাইরে এই যে আপনি যে কমিউনিস্টদের নাম করলেন, জ্যোতি বসু, রতনলাল দিয়েছিলেন, তারাই তো এত রকম সুবিধাবাদী যে জ্যোতিবাবু রতনলাল ব্রাহ্মণ ভোট দিয়েছিলেন। হিন্দু মহাসভার থেকে বেশি সংখ্যায় ভোট দিলেন, আর সব থেকে যারা বেশি সংখ্যা ছিলেন তারা হচ্ছে কংগ্রেস সদস্য। হিন্দু মহাসভা আপনি যদি বলেন আমি কতজনের নাম্বার বলে দিতে পারবো। মইতো আমি একটা ছোট করে জিজ্ঞেস করছি, মুসলিম লীগের সঙ্গে মুসলিম লীগের সরকারের মন্ত্রী হয়েছিলেন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আইনসভায় হিন্দু মহাসভার লোক কিসের জন্য হয়েছিল? ওগুলো শ্যামা হক মন্ত্রিসভা হয়েছিল 1941 সালে। এখানে আমার দাড়ি টানতেই হবে, সেটা হচ্ছে ইতিহাসকে ঘেঁটে আমরা এই মুহূর্তের পরিস্থিতি আরো কদর্য, আরো হিংসাত্মক করতে পারি না। একেবারে আমি দাড়ি টানলাম নজরুলদা।